সেলজুক সাম্রাজ্য। সেলজুকিদের রাজত্ব ছিল ইরাক সংলগ্ন ও এর আশপাশের সুবিস্তৃত সাম্রাজ্য জুড়ে। সেলজুকিদের শাসনকালের পুরোটা ইসলাম ও মুসলমানদের অগ্রগতি ও সমৃদ্ধির গৌরবময় অধ্যায় হিসেবে ছিল। অমুসলিম যুদ্ধবাজ সেলজুক ইবনে একায়েকের বংশধরকেই সেলজুকি বলা হয়। প্রথম জীবনে সেলজুক ছিলেন তুর্কি রাজদরবারের এক কর্মকর্তা। তার বংশধারা ছিল স্বভাবজাত যোদ্ধা জাতি। ইসলাম ও মুসলিম সাম্রাজ্যের স্থায়িত্ব, সমৃদ্ধ ও সম্প্রসারের ক্ষেত্রে সেলজুকিদের অবদান ইতিহাসকে অনবদ্য গতি এনে দেবে মহান আল্লাহর বিধানলিপিতে বোধহয় তাই লেখা ছিল। একদিন কি হলো, সেলজুক ইবনে একায়েক তুর্কি রাজদরবারের কর্মকর্তার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে তার বংশের সবাইকে নিয়ে বুখারায় পাড়ি জমানেন। তার গোত্রের লোকেরা এই সংবাদ পেয়ে আর বিলম্ব করল না। তারাও বুখারায় গিয়ে নিজেদের ভিটেমাটির অদল বদল করল। তার মধ্যে এমন কিছু ছিল যারা তার গোত্রের সবাই তাকে নিজের নেতা বলে মান্য করত। নিজের এই অন্তর্নিহিত গুণাপনা ও মুগ্ধতার কথা সেলজুক নিজেও অনুভব করতেন। তার ভেতরের বলিষ্ঠ এক প্রতিভাবান সত্তা যে তাকে সবসময় আলোড়িত করে রাখে, তা তিনি বেশ উপভোগ করতেন। ভেতরের এই অদৃশ্য শক্তিমত্তাকে তিনি কোন মহান কাজের জন্য ব্যবহার করতে চাইতেন। এজন্য তিনি এমন এক সজীব বিশ্বাসবোধ ও কল্যাণ ধর্মের খোঁজে নিজেকে ব্যাপৃত রাখতেন, অহর্নিশি যার মধ্যে মানবতার হৃদয় সৌরভ করা অনন্ত আহ্বান আছে, যার নিটল স্পর্শে মানুষের সুপ্ত শোভাশোভ বোধ জেগে ওঠে। বুখারায় গিয়ে যখন ইসলামের সংস্পর্শে এলেন, বিনা বাক্যে ইসলাম গ্রহণ করে নিলেন। তার গোত্রীয় সবাইকে ইসলামের পরিচয় দিয়ে বললেন, সবাই যেন মুসলমান হয়ে যায়। তারা তো নির্দেশেরই অপেক্ষায় ছিল। সবাই মুসলমান হয়ে গেল। তুর্কিস্তানে সেলজুকিদের জঙ্গলি, যাযাবর, হিংস্র সভ্যতা ও সংস্কৃতি থেকে দূরের এক জাতি হিসাবে প্রসিদ্ধ ছিল। তারা এমন দর্পী যুদ্ধবাজ ছিল যে কেউ তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করত না। কিন্তু তাদের জীবন ভাগ্যের জন্য বিধাতার বিধান ছিল ভিন্ন। সেলজুকিরা শুধু মুসলমানই হলো না, ইসলামকে তার মহা উত্তম চূড়ায় বহাল রাখার সুমহান দায়িত্ব কাঁধে নিল। ধুলোয় দূষরিত ইসলামের পরন্ত লাগামটি সেলজুকিরা কি করে সুরক্ষা দিয়েছিল, সে এক চমৎকার উপাখ্যান। যাদের জীবন ছিল বর্বরতা, যাযাবরের কালিমায় আচ্ছাদিত, তারাই হয়ে গেল সভ্যতা, সংস্কৃতি ও মানবীয় সুবিবেচনাবোধের এক অভিজাত প্রতিচ্ছবি। শিক্ষা বিবর্জিত সেলজুকিরা তাদের রাজদরবারে দেশের সর্বশ্রদ্ধেয় আলেম, পণ্ডিত ও সুশীল বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতা দিল। তাদের সেই পূর্বের সমাজ, সভ্যতার আলো বিবর্জিত মানসিকতা, ভব্যতা ও স্বজন ভালোবাসার উষ্ণ রঙে রঞ্জিত হয়ে উঠল। এ তো সবাই জানে, ইসলাম ও একত্ববাদের সুউচ্চ প্রাসাদটির মহারক্ষক ও পরম সাহায্যকারী স্বয়ং আল্লাহ তাআলা, যিনি আরবের বুখানাঙ্গা মরুচারী এবং পাপ ও মূর্খতার অন্ধকারে হারিয়ে যাওয়া বান্দাদের রিসালাত ও তার মনোনীত ধর্ম ইসলামের রওশনীতে উদ্ভাসিত করেছেন। তেমনি পশ্চাৎপদ এই তুর্কিদেরও তিনি ধুলোয় থেকে উঠিয়েছেন মর্যাদার কুলোয়। সৈন্য ও সমরশক্তি এবং নেতৃত্বের দানের অপার বিচক্ষণতা ও দ্বিমান শক্তিমত্তা তিনি তাদের দান করেছেন। দেখতে দেখতে তারা ইরাক, ইরান, সিরিয়া, আরব উপদ্বীপে তাদের শাসন রাজ্য প্রতিষ্ঠা সহ এশিয়ার এক অংশকে তাদের করাত রাজ্যে প্রতিষ্ঠা করে। তাদের চলার পথে যখন ইসলাম ও মুসলমানদের শত্রুদল বাধা হয়ে দাঁড়াতে চেয়েছে, তাদের গায়ে পিষে অপ্রতিরোধ্য চলার গতিকে তারা আরও বেগবান করেছে। খেলাফতে আব্বাসীর প্রশাসনিক দুর্বলতা ও ফাঁক ফোকরের কারণে যে অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল, তার মূলোৎপাটন করা নিশ্চিত করে। এভাবে তারা আফগানিস্তান থেকে রোম সাগর পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এর পুরোটাই ইসলামী সাম্রাজ্য। রাজতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থায় অনুমোদিত নয়, কিন্তু সেলজুকিরা তাদের সালতানাতে ইসলামকে একটি কেন্দ্রীয় শাসনের অধীনে
আনার জন্য রাজশাসন ব্যবস্থার গোড়াপত্তন করে। এর ফলে রাজ্য জুড়ে যে বিশৃঙ্খলা ও অনৈক্যের কালো মেঘ পুঞ্জীভূত ছিল তা ঐক্যের মিষ্টি হাওয়ায় নিমিষেই কেটে যায়। এরপরই সেলজুকিরা ইউরোপীয় ক্রুসেডারদের মুহুর্মুহুর আক্রমণকে এমন কঠোর হস্তে নস্যাৎ করে দেয় যে তাদের কোমর অনেক দিনের জন্য বাত ব্যামোতে আক্রান্ত থাকে। সেলজুক ইবনে একায়েকের শাসনকাল পৌঁছে তুগলুক বেগ সেলজুকি ও চোগলা বেগ সেলজুকি পর্যন্ত। যে কোনো রাজপরিবারের একটা অনির্বার্য প্রথা আছে, তা হলো সিংহাসন দখল নিয়ে এক ভাই আরেক ভাইয়ের রক্ত পান করতেও দ্বিধা করে না। আর কোনো সহোদর ভাই বোন থাকলে মহল ষড়যন্ত্রে সে আলাদা মাত্রা যোগ করে। এমন কোনো রাজপরিবার অতিবাহিত হয়নি যেখানে মহল ষড়যন্ত্র ছিল না। কিন্তু সেলজুক পরিবার পরস্পরের প্রতি শত্রুতা পোষণকে পাপ মনে করত। পরস্পরের প্রতি আস্থাহীনতাকে নিজেদের দুর্বলতা মনে করত তারা। তুগরল বেগ ও চেগরা বেগ সহোদর ছিলেন। তাদের পরস্পরের সম্পর্ক ছিল দারুণ প্রীতিপূর্ণ। উত্তরাধিকার সূত্রে সিংহাসনের অগ্রাধিকার বড় ভাই হলেও ছোট ভাইকে বড় ভাই প্রশাসনের সমান অংশীদারে রাখেন। এজন্য তিনি রাজ্যের রাজধানী বানালেন দুটি। চেগরা বেগের জন্য রাজধানী বানালেন তুর্কির মারুকি এবং নিজের জন্য খোরাসানের শহর নিশাপুরকে রাজধানী নির্ধারণ করলেন। এভাবে দুই ভাইয়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বহাল থাকে এবং বিশাল আয়তনের এই সাম্রাজ্যে দুটি রাজধানী হওয়াতে প্রশাসনিক অবকাঠামোতে নতুন প্রাণের সঞ্চার হয়। সেলজুকিরা তদানীস্তন খেলাফতে আব্বাসির খলিফাকে কোনো ধরনের উত্ত্যক্ত না করে উল্লেখযোগ্য কয়েকটি এলাকা তাদের খেলাফতের সীমানাভুক্ত করেন। এতে সেলজুকি ও আব্বাসির খলিফাদের মধ্যে চমৎকার হৃদ্রতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। 450 হিজরির কথা। তখন খলিফা ছিলেন কায়েম বি আমরিল্লাহ। বাশাশিরি নামক এক অমুসলিম শাসক একদিন খলিফাকে দুর্বল ও অসহায় মনে করে বাগদাদে হামলা করে বসল এবং খলিফাকে কয়েদখানার অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করল। তুগরল বেগ এটা জানতে পেরে বাশাশিরির উপর পাল্টা হামলা চালালেন। বাশাশিরিকে শোচনীয় রূপে পরাজিত করে তাকে গ্রেফতার করলেন এবং খলিফাকে কারাগার থেকে মুক্ত করলেন। এরপর তুগরল বেগ বাশাশিরিকে হত্যা করে তার খণ্ডিত মস্তক খলিফার পায়ে এনে নজরানা স্বরূপ পেশ করে। তুগরল, তুমি কি 4 বছর অপেক্ষা করতে পারবে? খলিফা কায়েম বি আমরিল্লাহ তুগলুকের প্রতি মুগ্ধ হয়ে বললেন, কিসের অপেক্ষা? তুমি আমার জন্য যা করেছ আমি এর প্রতিদান দিতে চাই। খলিফায়ে মোহতারাম, প্রথম কথা হলো আমি আপনার জন্য অতিরিক্ত কিছুই করিনি, শুধু আমার কর্তব্যটুকু করেছি। দ্বিতীয় কথা হলো 4 বছর অপেক্ষার কথাটা বুঝতে পারছি না। তুগরল অতি বিনয় কণ্ঠে বললেন, আমার একটি মেয়ে আছে, এখনো খুব কাঁচা বয়সে রয়ে গেছে। তার 13 বছর হবে হয়তো। 4 বছর পর আশা করি সে তোমার উপযুক্ত হয়ে উঠবে। তখন তাকে তোমার সঙ্গে পরিণয়ে আবদ্ধ করব। এটা এমন এক তোহফা যা আমি অনাব্বাসীয় গোত্রের বাইরে কাউকে দিতে পারি না। আমরা আমাদের মেয়েদের আব্বাসীয় বংশেই সোপর্দ করে থাকি। তুমি সেলজুকি, কিন্তু তুমি আমার প্রতি যে অনির্বাচনীয় অনুগ্রহ করেছ এর বিনিময়ে আমি এর চেয়ে কম দিতে পারবো না। আমি আমার মেয়েকে তোমার আত্মার কাছে সমর্পণ করলাম। 4 বছর পর শুভ বিবাহের মাধ্যমে এর স্বীকৃতি সাব্যস্ত হবে। অনুরোধ আমার তুমি না করো না। কথাগুলো বলে খলিফা বেশ আরাম বোধ করলেন। 4 বছর পর অনাড়ম্বর এক আয়োজনের মাধ্যমে তুগরল বেগের সঙ্গে খলিফার কন্যার শুভ বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। রাজা বাদশারা নিছক প্রথা পালনের জন্য একজন প্রধানমন্ত্রী এবং কয়েকজন সাধারণ মন্ত্রী তাদের রাজ দরবারে রাখতেন। হুকুম তো চলত স্বয়ং রাজাদেরই, আর মন্ত্রীরা তা সমর্থন করত বা তোষামদের ভূমিকা নিয়ে রাজাকে তুষ্ট করতে চেষ্টা করত। যারা রাজার পরামর্শ ও উপদেষ্টা পরিষদে থাকত তারা 2-4 কথা বলে রাজার চাটুকারিতা করতে পারলেই বর্তে যেত। রাজা যদি প্রথমত কোনো কাজে বা কোনো সংকটে তাদের পরামর্শ তলব করতেন তাহলে তারা রাজার মর্জির খেলাফ কোনো পরামর্শ দিত না।
সেলজুকিদের মধ্যে এমন প্রথার কোনো অস্তিত্বই ছিল না। সেলজুক শাসকদের কাছে জ্ঞান ও প্রজ্ঞার যথেষ্ট কদর ছিল। প্রচলিত রাজকীয় বর্ণাঢ্য সাজে তাদের কোনো রাজদরবার ছিল না। এজন্য তারা চাটুকার দরবারীদের প্রয়োজনীয়তা অনুভব করত না। যে কোনো বিষয়ের ফায়সালা হতো অনেক বৎসর পর। তাদের সফলতার কারণ ছিল এটাই। তুগলক বেগ ও চেরাগ বেগ এক দেশেরই দুই রাজধানীর দুই সুলতান ছিলেন। চেগরা বেগ ছিলেন মারুতে। একদিন এক সদ্য যুবক তার সাক্ষাৎ প্রার্থী হয়ে এলো। তার পোশাক বলে দিচ্ছিল সে কোনো সাধারণ প্রার্থী নয়। তার চোখে মুখে সম্ভ্রান্ত বংশের ঔজ্জ্বল্য ঝিলিক দিচ্ছিল। আপনি কে একথা জিজ্ঞেস করলে সুলতানকে কি বলবো? আর আপনার সাক্ষাতের উদ্দেশ্যই বা কি? সুলতানের মহলের দারোয়ান তাকে জিজ্ঞাসা করল। আমার নাম খাজা হাসান তুসি, নিশাপুর থেকে এসেছি। আমি নিশাপুরের ইমাম মুআফিকের ছাত্র। তার বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি। ফিক ও মুহাদ্দিস স্তর পর্যন্ত পড়েছি। সাক্ষাতের উদ্দেশ্য সুলতানকেই বলবো। সাক্ষাৎ প্রার্থী বলল। দারোয়ানদের নির্দেশ দেওয়া ছিল দেশের কোনো আলেম বা শিক্ষিত নাগরিক সুলতানের সাক্ষাৎ প্রার্থী হয়ে এলে তাকে যেন সদরে গ্রহণ করা হয়। দারোয়ান তাই সুলতান চেগরা বেগকে গিয়ে জানালো। তাকে কি ফিক বা মুহাদ্দিস বলে মনে হয়? সুলতান জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, সুলতানে মহাতারাম পরিমিত ভাষী এবং আলেমদের পোশাকে সজ্জিত। চেহারাও বেশ অভিজাত। তাহলে তাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখা তো অভদ্রতা। এখনই তাকে পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর সুলতানের সামনে যে লোকটি সালাম দিয়ে দাঁড়ালো তার নাম খাজা হাসান তুসি। সুলতান তাকে সসম্মানে বসালেন। হে যুবক, আমি কি করে মেনে নেব তুমি ইমাম মুআফিকের ছাত্র? আমি জানি ইমাম মুআফিকের ছাত্র হওয়া কত বড় সম্মানের। সুলতান বললেন। আমার কাছে তার সনদ আছে। হাসান তুসি কয়েকটি কাগজ সুলতানের হাতে দিয়ে বললেন, আমি ফিক ও হাদিস শাস্ত্র এবং অন্যান্য বিষয়ে তার কাছ থেকে গবেষণা করেছি। তাহলে কি তোমার লেখাপড়ার পাঠ শেষ? না সুলতানে আলী মাকাম, আমি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি থেকে বের হয়েছি। শিক্ষার গণ্ডি থেকে এখনো বের হয়নি। জ্ঞানের তুলনা তো সমুদ্রের অগাধ জলরাশির মতো। মণিমুক্তা তার কাছেই শোভা পায় যে সাগরের তলদেশ থেকে ঝিনুকের খোল উদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা করে। সুলতান চেগরা বেগের চোখে প্রশংসার দৃষ্টি উজ্জ্বল হলো। আমার দেখতে ইচ্ছে করছে তোমার বুদ্ধির ধার কতটুকু। কিতাব বা বই বিদ্যা দিতে পারে, বুদ্ধি নয়। তুমি নিজেকে কতটুকু বুদ্ধিমান মনে করো? সুলতান জিজ্ঞাসা করলেন। মহামান্য সুলতান, মানুষ নিজেকে যতটুকু বুদ্ধিমান মনে করে সে ততটুকুই নির্বোধ, এবং সে নিজেকে যত বড় মনে করে ততই সে ছোট। কে বুদ্ধিমান আর কে নির্বোধ এই ফয়সালা কজনই বা করতে পারে? আচ্ছা তুসি, একটা কথার জবাব দাও। কোনো শাসক যদি চায় সে প্রজাদের মধ্যে জনপ্রিয় হবে এবং মৃত্যুর পর প্রজারা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, তাহলে তার কি গুণ আর মানসিকতা থাকা উচিত? সুলতান আশ্বস্ত গলায় জিজ্ঞাসা করলেন। সে তার ধর্ম ও দেশের জন্য হবে অগ্নিঝড়, প্রজা সাধারণের জন্য হবে শীতল পানি, হবে উর্বর মাটির মতো স্বচ্ছন্দ, আকাশের বিশালতার মতো উদার, ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিধারী, কাকের মতো সদা সতর্ক, কোকিলের মতো মিষ্টি ভাষী, বাঘের মতো নির্ভীক এবং চাঁদ তারার মতো বিশ্বস্ত পথ নির্দেশক। এমন নয় যে আজ এদিকে কাল ওদিকে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। হাসান তুসি বললেন নির্লিপ্ত ভঙ্গিতে। এসব কি আমার মধ্যে আছে? সুলতান কিছুটা আড়ষ্ট হয়ে জিজ্ঞাসা করলেন। আমি যদি বলি হ্যাঁ, তাহলে এটা তোষামোদী হবে। হাসান তুসি বললেন, তোষামোদী আর মুনাফিকি এক জিনিস। আমি মুনাফিক হতে চাই না। আর যদি বলি সুলতানের মধ্যে এসব গুণের কমতি আছে, তাহলে অসন্তোষের পাত্র হব। কারো অসন্তোষের পাত্র হওয়া আমার কাম্য নয়। হে যুবক, সুলতান বললেন, তোমার স্পষ্টভাষিতা সত্যি প্রশংসার যোগ্য। কিন্তু একটা কথা বলো, যদি এসব গুণের দু একটি আমার মধ্যে না থাকে
তাহলে আমার কি খুব ক্ষতি হয়ে যাবে? মহামান্য সুলতান, তাসবিহাতে সাধারণত দানা থাকে 100টি আর গ্রন্থি থাকে 1টি। যদি এই একটি মাত্র গ্রন্থি খুলে যায় তাহলে তসবিহর সবগুলো দানাই বিক্ষিপ্ত হয়ে যাবে। হতে পারে আপনার সেই গুণটি বা এর স্থলের ত্রুটিটি আপনার গুণগাথার গ্রন্থির মূল্যমান রাখে। এর কারণে যে কোনো সময় আপনার অর্জিত গুণগাথার দানাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। হাসান তুসি। সুলতান চেগরাবেগ উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আমি তোমাকে আমার বিশেষ উপদেষ্টা হিসাবে নিয়োগ করলাম। যদি তুমি তোমার সত্যভাষিতা ও সত্যময় নীতির স্বচ্ছতা ধরে রাখতে পারো তাহলে এটা আমার ভবিষ্যৎবাণী যে একদিন তুমি এই সালতানাতের উজিরে আজম প্রধানমন্ত্রী হবে। 20-22 বছর পর সুলতান চেগরাবেগের এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন ঘটে। হাসান তুসি উজিরে আজম পদে সমাসীন হন। তখন সুলতান চেগরাবেগের পুত্র মালিক শাহ সুলতান ছিলেন। মারু অর্থাৎ দ্বিতীয় রাজধানীতে ছিলেন সুলতান আলিপ আরসালান। সেলজুকি সুলতানরা হাসান তুসির উপাধি দিয়েছিলেন নিজামুল মুলক, রাষ্ট্রের শ্রেষ্ঠ পরিচালক। পুরো দেশ তাকে এই নামেই চিনত। আর হাসান তুসি নামটা একসময় সেলজুকিদের আরোপিত উপাধির আড়ালে চলে যায়। নিজামুল মুলক বাগদাদে প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রাসায়ে নিজামিয়া নামক এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ও বিখ্যাত মনীষী বাহাউদ্দিন সাদ্দাত এখান থেকেই একসঙ্গে বৃত্তি নিয়ে বেরিয়েছিলেন। একদিন নিজামুল মুলক তুসি কোনো এক কাজে ব্যস্ত ছিলেন। তাকে জানানো হলো নিশাপুর থেকে ওমর খায়াম নামে এক লোক তার সাক্ষাতে এসেছে। নিজামুল মুলক তার স্মৃতির পাতা হাতড়ে বেড়ালেন। এই নাম তার কিছুটা পরিচিত মনে হলো, তবে নিশ্চিত হতে পারলেন না। কিছুটা সংশয় নিয়ে তাকে ভেতরে পাঠিয়ে দিতে বললেন। ওমর খায়াম ভেতরে এলেন। নিজামুল মুলক তাকে দেখেই উছলে উঠলেন। দুজনে দুজনকে কম্পিত হাতে উষ্ণ আলিঙ্গনে বেঁধে ফেললেন। তাদের বন্ধুত্ব ছিল অতি গভীর। তারা তখন ইমাম মুয়াফিকের কাছে একই ক্লাসে পড়তেন। ইমাম মুয়াফিক তার অধীনে ছাত্র নিতেন অত্যন্ত কম। তার কাছ থেকে যারা কৃতিত্বের সঙ্গে পাশ করে বেরোতো তারাই দেশের উচ্চপদস্থ পদে নিয়োগ পেত বা নিজের সমাজের প্রতিষ্ঠিত একজন হিসাবে চিহ্নিত করতে পারত। আর উদাহরণ ছিলেন হাসান তুসি। দ্বিতীয় উদাহরণ ছিলেন ওমর খায়াম, যার লিখিত রুবাই শাহনামা পরে তাকে পৃথিবী বিখ্যাত করেছিল। তার সাহিত্য শুধু রসবোধই ছিল না, বড় বড় দার্শনিকরাও তার কবিতা থেকে দর্শন ও প্রজ্ঞা লাভ করে। আর রুবাইতে যদিও রমণীয় সৌন্দর্যের অফুরন্ত সৌরভ পাওয়া যায়, কিন্তু জীবন দর্শন এবং মানবীয় বুদ্ধিভিত্তিক অভিজ্ঞ জ্ঞানও এতে কম ছিল না। বাস্তবের কালিতে অঙ্কিত কল্পনার গভীর পংক্তিমালায় সাজানো তার রুবাইয়াত আজও পাঠকের অন্তরে লাবণ্য ছড়ায়। মানুষের স্বপ্নের অরণ্যে রুবাইয়াত তাই আজও প্রাণবন্ত। ওমর খায়াম শুধু একজন শ্রেষ্ঠ কবিই ছিলেন না, তিনি একজন দার্শনিক ও চিকিৎসা বিজ্ঞানীও ছিলেন। চিকিৎসা নেই এমন অনেক রোগের ঔষধও তিনি আবিষ্কার করেছিলেন। কথিত আছে সকল রোগের মহাঔষধ ও দীর্ঘ আয়ুর নিশ্চয়তা দানকারী আবে হায়াতও তিনিই তৈরি করেছিলেন, তবে ইতিহাসে এর সত্যতার প্রমাণ মেলেনি। সেই ওমর খায়ামই তার বাল্য ও পাঠ্যবন্ধু হাসান তুসি নিজামুল মুলকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ওমর খায়ামের বাবা আমির ঘরানার লোক ছিলেন না। তার বাবার নাম ছিল উসমান। তাবু ও ত্রিপলের ব্যবসায়ী ছিলেন তিনি। তাবুর আরবি প্রতিশব্দ হলো হিমা, এজন্য তাকে ওসমান খায়াম বলে লোকে ডাকত, মানে তাবুওয়ালা উসমান। ওমর যখন সাহিত্য ও কাব্যজগতে নিজের নাম উচ্চকিত হতে দেখলেন, তখন তার বাবার পেশাগত পদবি খায়াম তার নামের সঙ্গে জুড়ে দিয়ে ওমর খায়াম করে নেন। গোটা দুনিয়ার কাছে তিনি তাই ওমর খায়াম। ওমর, নিজামুল মুলক আনন্দিত গলায় জিজ্ঞাসা করলেন, এতদিন কোথায় ছিলে? আজ তুমি বাল্য স্মৃতি মনে করিয়ে দিয়েছ। খাজা, প্রথম কথা হলো আমি এখন শুধুই ওমর নই, ওমর খায়াম আমি। উপরওয়ালার কৃপায় কাব্যজগতে একটি জায়গা হয়েছে আমার।
দর্শন ও চিকিৎসা বিজ্ঞানে ভাগ্য পরীক্ষা দিচ্ছি, সাহিত্য হচ্ছে, দর্শনশাস্ত্র চর্চা হচ্ছে, কিন্তু রুটি রুজির দরজা এখনো খুলিনি। বাবা তাঁবু তৈরি করেন, এই পেশা ধরতে অনেক চেষ্টা করেছি, কিন্তু মন থেকে এর কোনো সাড়া পাইনি কখনো। আমার অন্তর সত্তা আমাকে অন্য পথ দেখাচ্ছে। আমার বাবাও আমার প্রতি বিরক্ত, আমি রুটি রুজিতে তার সঙ্গ দেইনি বলি। কিছু একটা তো তোমার করা দরকার, নিজামুল মুলক বললেন। কাজ ছাড়া জীবন তো কোনো জীবন নয়। আমি একটি অঙ্গীকারনামার কথা স্মরণ করিয়ে দিতে এসেছি খাজা, অবশ্য মৌখিক অঙ্গীকারনামা, যা আমরা আমাদের ছাত্র জীবনে করেছিলাম। অঙ্গীকারনামা? নিজামুল মুলক তার স্মৃতির পাতার উপর থেকে পরগাছা সরাতে শুরু করলেন। 22-23 বছর হয়ে গেছে ওমর, একটু ইঙ্গিত তো দিবে। নিজামুল মুলক ও উমর খায়ামের আরেকজন পাঠ্যসঙ্গী ছিল, তার নাম ছিল হাসান ইবনে সবাহ। ক্লাসে যে শুধু এই তিনজনই ছিল এমন নয়, আরও অনেকেই ছিল, কিন্তু তাদের তিনজনের ঘনিষ্ঠতা এত গভীর ছিল যে তিনজন এক কামরায় ঘুমতো, একসঙ্গে খাবার দাবার সারত, এবং একজন যেদিকে যেত অন্য দুজনও তার পিছু নিত। আমাদের ছাত্র জীবনের এক রাতের কথা স্মরণ করো খাজা। ওমর খায়াম হাসান তুষিকে তাদের অঙ্গীকারনামার কথা মনে করিয়ে দিলেন। আমরা 3 বন্ধু সেদিন যখন ক্লাসে পড়া তৈরি শেষ করলাম, হাসান ইবনে সাবাহ কি মনে করে তখন বলল, এই মাদ্রাসার ব্যাপারে সবাই জানে। এখন থেকে যারা লেখাপড়া শেষ করে বেরোয় এবং ইমাম মুয়াফিক যাকে মেধাবী ও যোগ্যতাবান বলে স্বীকৃতি দেন, কর্মজীবনে সে অনেক উচ্চতরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তারপর হাসান সাবা বলেছিল, আমরা 3 জনই যে বড় কিছু হব এমন নাও ঘটতে পারে। হতে পারে আমাদের একজন অনেক বড় কিছু হবে, আর বাকি দুজন কষ্টে সৃষ্টে দুবেলার রুটি জোগাড় করতে হিমশিম খাবে। হাসান ইবনে সাবাহ আরও বলেছিল, তাহলে এসো আমরা পরস্পর এই অঙ্গীকার করি যে আমাদের মধ্যে যে কেউ উচ্চ পর্যায়ে পৌঁছবে সে তার অন্য 2 বন্ধুকে অর্থনৈতিক সহযোগিতা করবে এবং তার স্বাচ্ছন্দ্য জীবনে তাদেরও সে সমান অংশীদার করবে বা তার জীবিকার বন্দোবস্ত করে দেবে। শুধু নিজের স্বার্থ নিয়ে অমানবিক আচরণ করবে না। আমরা 3 জনই সুস্থ ও সত্য মনে বলেছিলাম এবং অঙ্গীকার করেছিলাম, হ্যাঁ এমনই হবে। হ্যাঁ ওমর, নিজামুল মুলক মুচকি হেসে বললেন, আমার মনে পড়েছে। আমার যতটুকু মনে পড়েছে, আমিই সবচেয়ে জোর গলায় বলেছিলাম, আমাকে মহান আল্লাহ বড় কোনো পদ আসীন করলে এবং আমার 2 বন্ধু যদি আমাকে প্রয়োজন মনে করে, আমি অর্থনৈতিক সহযোগিতা সহ সব রকম সহযোগিতাই করব। তাহলে খাজা এখন বলো, ওমর খায়াম বললেন। আমি তো তোমাকে বলেছি, এ পর্যন্ত জীবিকার উল্লেখযোগ্য কোনো মাধ্যম আমি পাইনি। আমি এর একটা ব্যবস্থা অবশ্যই করব, নিজামুল মুলক বললেন। তুমি অনেক বড় বিদ্বান ও পণ্ডিত তো বটেই, তারপর আবার কাব্য সাহিত্য, দর্শন ও চিকিৎসা শাস্ত্রেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে যাচ্ছ। আমি সুলতানকে বলবো, সালতানাতের জন্য তুমি অত্যন্ত নির্ভরযোগ্য ও কার্যকরী ভূমিকা রাখতে পারবে। সুলতানকে আরও বলবো, তোমাকে উঁচু কোনো পদ দিয়ে যেন আমার সহযোগী করে দেন। সুলতান আমাকে ভালো জানেন এবং আমার প্রতি বেশ আস্থাবান। তুমি আমার জন্য যা করতে যাচ্ছ এর জন্য আমি সত্যিই তোমার প্রতি কৃতজ্ঞ। ওমর খায়াম বললেন, খাজা, তুমি তো তোমার সঙ্গে আমাকে উচ্চ স্থানে বসাতে চাচ্ছ, আমি কিন্তু এর উপযুক্ত নই। সারা জীবন আমি তোমার প্রতি কৃতজ্ঞ চিত্ত থাকব। না ওমর, আমার মনে হয় তুমি যে এতকাল জীবিকার সন্ধান ছাড়া কাটিয়েছ, তাই নিজের উপর তোমার পূর্ণ আস্থা ও বিশ্বাস নেই। আমি তোমার আস্থা ফিরিয়ে আনতে চাই। আমি পুরোপুরি আশাবাদী মহামান্য সুলতান তোমাকে উঁচু কোনো পদে গ্রহণ করে নেবে। না খাজা, কথা এটা না। কোনো কাজে আমি ঘাবড়াই না এবং রোজগারবিহীন জীবনও কোনো ক্ষতিকর প্রভাব আমার উপর ফেলেনি। আমার মন যে পথে আমার প্রতিভাকে শানিত করতে চাচ্ছে, আমি সে পথের বাতিঘর পর্যন্ত পৌঁছতে চাই। আমি আমার লেখালেখি, কাব্যচর্চা এবং দর্শন ও চিকিৎসা শাস্ত্রে যে গবেষণা করেছি, এর সব পাণ্ডুলিপি সঙ্গে নিয়ে এসেছি। সাহিত্য ও দর্শন শাস্ত্রে আরও অনেক গবেষণা ও উদ্ঘাটনের বিষয় বাকি আছে আমার। পাণ্ডুলিপির বোঝাটি এক নজর দেখে নাও।
আমার কাছে গবেষণা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ পয়সা নেই। এ কাজে তাই আমি সামনে অগ্রসর হতে পারছি না। আমি যদি এই চাকরি গ্রহণ করি তাহলে শুধু আমার ও আমার পরিবারের একটি সম্মানের রুটি রুজির ব্যবস্থা নিশ্চিত হবে। কিন্তু খাজা, একটু মন দিয়ে আমার কথা শোনো। আমি শুধু আমার ও আমার পরিবারের লোকদের জীবিকা চাই না, পুরো মানবজাতির জন্য আমি কিছু একটা করতে চাই। আমি দুর্লভ ও দুষ্প্রাপ্য কিছু ঔষধ গাছের শিকড় ও ভেষজ চিকিৎসার অনুপান তালাশ করছি। এর সঙ্গে অতি মূল্যবান কিছু জিনিসপত্র দরকার আমার। এছাড়াও এতটুকু অর্থনৈতিক সচ্ছলতা আমার প্রয়োজন, যার দ্বারা আমার ঘরের লোকেরা দুবেলা রুটির স্বাদ পায়। নিজামুল মুলক উমর খায়ামের স্তূপীকৃত পাণ্ডুলিপির একাংশ মনোযোগ দিয়ে দেখলেন। দেখা শেষ হলে তিনি উপলব্ধি করলেন তার এই বন্ধুটি দর্শন, সাহিত্য, কলা ও চিকিৎসা বিজ্ঞান তো বটেই, অন্যান্য বিষয়ে অসামান্য বুদ্ধিপত্তি ও দক্ষতা অর্জন করেছে। সে যদি সামান্য অর্থ সাহায্য পায় তাহলে আগত অনাগত সব মানুষের কল্যাণের জন্য তার এই অধ্যবসায় অনেক বড় অবদান রাখবে। উমর খায়ামকে তিনি তার মেহমানখানায় নিয়ে উঠলেন এবং তার দর্শন ও সাহিত্য চর্চা এবং গবেষণা কর্ম সুলতান আলিব আরসালানকে জানালেন। তারপর এর সীমাহীন গুরুত্বের কথাও তুলে ধরলেন। সেলজুকি সুলতানদের কাছে বড় বড় বিদ্বান পণ্ডিত হিসাব করে উমর খায়ামের মতো অসামান্য প্রতিভাধারী ও মনীষীদীপ্ত পণ্ডিতদের যথেষ্ট কদর ছিল। সুলতান উমর খায়ামের জন্য বাৎসরিক 1200 মিসকাল, কয়েক লক্ষ স্বর্ণমুদ্রা বৃত্তি নির্ধারণ করলেন। উমর খায়াম তার প্রথম বৃত্তির পয়সা দিয়ে নিশাপুর চলে গেলেন। রাষ্ট্রের পক্ষ থেকে উমর খায়াম যখন সর্বাত্মক সহযোগিতা পেলেন, তিনি তার গবেষণা কর্মে নিবিষ্ট হয়ে পড়লেন। তিনি প্রথম যে বইটি লিখলেন তার কৃতজ্ঞতা স্বরূপ বইটি উৎসর্গ করলেন নিজামুল মুলকের নাম। তারপর তিনি তার অভিজ্ঞতা ও গবেষণার সমন্বয়ে লিখলেন ইলমুল মুসাহাত ওয়াল মাকতুবাত। তার কলম বয়ে চলল তরঙ্গবাহিত অথই জলরাশির মতো। উমর খায়াম এভাবে ইরান সহ প্রাচ্য ও প্রাতীচ্যে এক জনন্দিত হয়ে উঠলেন যে ইবনে সিনার সমমানের মনীষী বলে তাকে সবাই স্বীকার করল। নিশাপুর ছিল খোরাসানের রাজধানী। সেখানে ছিলেন সুলতান মালিক শাহ। সুলতান মালিক শাহ জ্ঞানী ও পণ্ডিতজনের অসামান্য মর্যাদার চোখে দেখতেন। উমর খায়ামের খ্যাতি যখন তার কানে এলো, তিনি তাকে নিশাপুর নিয়ে এলেন এবং বর্ষপঞ্জি সংশোধনের দায়িত্ব দিলেন। উমর খায়াম অংশ ও জ্যোতিষশাস্ত্রেও অনেক সূত্র আবিষ্কার করেন এবং প্রচলিত সূত্রের অনেক সংশোধনী আনে। নিজামুল মুলকের সঙ্গে যখন উমর খায়ামের প্রথম সাক্ষাৎ হয়, তখন আলাপ প্রসঙ্গে তাদের মধ্যে হাসান ইবনে সাবাহের কথাও উঠল। জানো উমর, সে কোথায় আছে? নিজামুল মুলক প্রশ্ন করলেন। আমি এতটুকুই জানি, সে রায় চলে গিয়েছিল, উমর খায়াম বললেন। সে সেখানকারই লোক। তোমার হয়তো মনে আছে, সে যেমন চালাক তেমন সাবধানী লোক ছিল। তোমার মনে আছে কিনা জানি না, সে একবার এক ছাত্রের কিছু পয়সা চুরি করেছিল এবং ধরাও পড়েছিল। আমরা তার পক্ষে ওকালতি করে বসেছিলাম হাসান চোর হতে পারে না, অথচ সে আসলেই চুরি করেছিল। তারপরও আমরা তাকে বন্ধু বলেই দেখতাম। হ্যাঁ ওমর, আমার মনে আছে। তার মধ্যে অবশ্যই এমন কিছু ছিল যা আমাদের এত ভালো লাগতো যে তাকে ছাড়া জীবনের বৃথা মনে হতো। এটা ছিল আসলে আমার মুখের ভাষার নৈপুণ্য, ওমর খায়াম বললেন। আমরাও তো কথা বলতাম, কিন্তু ও যখন বলতো তখন কেমন যেন মায়াময় পরিবেশের সৃষ্টি হতো। সে এমনিতেও দারুণ সপ্রতিভ ছিল। তার চোখেও এমন আকর্ষণীয় দৃষ্টি ছিল যে সে যদি কারোর চোখে চোখ রেখে কথা বলতো তাহলে শ্রোতা নিঃসংকোচে তা মেনে নিত। দুই বন্ধু হাসান ইবনে সাবাহকে নিয়ে কথা বলতে বলতে অর্ধেক রাত পার করে দেন। তারপর তারা শয়নকক্ষে চলে যান। 2-3 দিন পর উমর খায়ামও চলে যান। 4-5 দিন পর নিজামুল মুলকে খবর দেওয়া হলো রায় থেকে এক লোক এসেছে। তার নাম বলেছে হাসান ইবনে সাবাহ। হাসান ইবনে সাবাহ? নিজামুল মুলকের আওয়াজ আবেগে কেঁপে গেল। তিনি উঠতে উঠতে বললেন, তাকে চটজলদি ভেতরে নিয়ে এসো।
হাসান ইবনে সবাহ ভেতরে এসে দেখল নিজামুল মুলক তাকে শুভেচ্ছা জানানোর জন্য নিজের দরজায় দাঁড়িয়ে আছে। দুজনে দুজনকে আলিঙ্গনাবদ্ধ হতে দেখা গেল। যখন শুনলাম আমার দোস্ত উজিরে আজম বনে গেছে, খুশিতে আমি ফেটে পড়লাম, হাসান ইবনে সবাহ বলল। শুনতেই পরিমরি করে দৌড় লাগিয়েছি। আমার বাল্যকালের জিগরি দোস্তকে মন্ত্রিত্বের আসনে সমাসীন দেখব বলে। তা তো দেখছই, কিন্তু এই এতগুলো বছর ছিলে কোথায় এই বল? আর করছই বা কি? তোমার জীবিকাই বা কি? জীবিকার পথ আমার মাটি দিয়ে ঢাকা। অনেক ভাগ্য পরীক্ষা করেছি, মিশর পর্যন্ত গিয়েছি, কিন্তু ভাগ্য কখনো আমার সঙ্গ দেয়নি। কখনো রুজির সন্ধান পেয়েছি, তারপর আবার সেই বেরোজগারি। তবে এক জায়গা থেকে আমাকে দারুণ জবাব দিয়েছে। বলেছে, তোমার শিক্ষার দণ্ড এত বেশি যে ছোট কোনো চাকরি তোমার জন্য পোষাবে না, এজন্য তোমার মন ব্যবসা বাণিজ্য গ্রহণ করছেন। হ্যাঁ হাসান, সে লোক বুদ্ধিমানের মতোই কথা বলেছে। ইমাম মুয়াফিকের কোনো ছাত্র সাধারণ কোনো নওকরিতে ঢুকতে পারে না, এবং দোকানদারেও তাকে মানায় না। আমাদের বন্ধু ওমর এসেছিল, সে এখন ওমর খয়াম। দর্শন, কাব্য সাহিত্য ও চিকিৎসা বিজ্ঞানে সে এখন দারুণ কীর্তিমান, কিন্তু 2 পয়সা রোজগারের কোনো উপায় ছিল না তার। ও হা হা, ওমর আমাদের দারুণ বন্ধু ছিল। তার তো দার্শনিক আর কবি হওয়ারই কথা ছিল। সে আমাকে আমাদের বাল্যকালের একটি অঙ্গীকারনামার কথা স্মরণ করিয়ে দিয়ে গেছে। আমি সেটা ভুলেই গিয়েছিলাম। আমার 3 বন্ধু মাদ্রাসার এক রাতে সেই অঙ্গীকারটি করেছিল। তারপর তুমি কি ওর সঙ্গে কিছু করেছ? হ্যাঁ হাসান, তা করেছি বই। ওর জন্য আমি বাৎসরিক ভাতার ব্যবস্থা করে দিয়েছি। আমি তোমাকে সেই অঙ্গীকারনামার কথা মনে করে দিতে এসেছি, কিন্তু আমি কোনো ভাতাবৃত্তি চাই না। আমার শিক্ষা ও বংশগত মর্যাদার ভিত্তিতে কোনো চাকরি চাই। আমি বন্ধুর প্রাপ্য অবশ্যই পূরণ করব হাসান। বাল্যকালের এই অঙ্গীকারনামাও বাস্তবায়ন করব। তুমি সুলতানের সঙ্গে সাক্ষাতের জন্য তৈরি হয়ে নাও। আগে আমি তার সঙ্গে এ ব্যাপারে কথা বলিনি। আসলে এই ওয়াদা ও অঙ্গীকার তো ছিল বাল্যকালের মুখর 3 কিশোরের একটি গম্ভীর মুহূর্তের অনুবাদ। ছেলেবেলার অতি দুরন্তপনা ছাড়া এর আর কিসের গুরুত্বই বা ছিল। কিন্তু নিজামুল মুলক ছিলেন অত্যন্ত সজ্জন ও ক্ষুধাভীরু লোক। সুলতান চেগরাবেগ সৌজন্যবোধ দেখেই রাষ্ট্রের এত বড় পদে আসীন করেছিলেন, এবং এর জোরেই তিনি সালতানাতের ওজিরে আজম হতে পেরেছিলেন। ছেলেবেলায় সেই প্রতিশ্রুতিকে তিনি এতই গুরুত্ব দিলেন যে হাসান ইবনে সবাহর শিক্ষা, যোগ্যতা ও বুদ্ধিমত্তার কথা তিনি সুলতানের কাছে এমনভাবে বর্ণনা করলেন যে সুলতান দারুণ প্রভাবিত হলেন। নিজামুল মুলক হাসান ইবনে সবাহকে বললেন তাকে তিনি সুলতানের কাছে নিয়ে যাবেন। সে যেন তার শিক্ষা, তীক্ষ্ণ মেধার পরিচয় দিয়ে সুলতানকে মুগ্ধ করে দেয়। হাসান ইবনে সবাহ তো ছিল কথার ওস্তাদ। নিজামুল মুলক তাকে সুলতানের কাছে নিয়ে গেলে মুখের জাদুতে সে সুলতানকে বশ করে ফেলল, আর বাকি পথ তো নিজামুল মুলকই পরিষ্কার করে রেখেছিল। হাসান ইবনে সবাহকে আমি মহামান্য সুলতানের বিশেষ উপদেষ্টার মর্যাদা প্রদানের চেয়ে আরও নিচু পদের লোক ভাবতে পারছি না, নিজামুল মুলক বললেন। আর মহামান্য সুলতানের বর্তমানে একজন উপদেষ্টারও প্রয়োজন। আপনার আবেদন মঞ্জুর করা হলো, সুলতান বললেন। আপনি তাকে পছন্দ মতো গড়ে নিন এবং সালতানাতের সমস্ত কার্যাদি ভালো করে বুঝিয়ে দিন। আপনার তত্ত্বাবধানে কিছু দিন ওকে আপনি রাখুন। হাসান ইবনে সবাহ যে পদ পেল তা মন্ত্রীর পদমর্যাদার চেয়ে কম নয়। সে সেই দিনই মালপত্র ও বউবাচ্চা আনতে চলে গেল রায়। নিজামুল মুলক টেরই পেলেন না তিনি এক ইবলিসের জন্য বেহেশতের দরজা খুলে দিয়েছেন।